দুটো দুটো ইঞ্জিনে একসাথে বার্ড স্ট্রাইক হবে, এটার পসিবিলিটি অনেক কম। তো ইঞ্জিন একসাথে ম্যালফাংশন হওয়া, এটাও ইটস এ ভেরি রেয়ার অকারেন্স। আর আমি আপনাকে বলে দিই, যেটা সাধারণ লোক জানে না, আমরা যখন প্লেন চালাই, এখানে যখন মেডেটা কলটা এয়ার ট্রাফিক পেয়েছে, দ্যাট মিনস কমিউনিকেশন সিস্টেমে কোনো ফল্ট ছিল না। কোনো পাইলট যেই হোক, ওর যদি ফ্ল্যাপস সেটিংস বা এলারন সেটিংস ঠিক না হয়, হি উইল নট টেক অফ এট এনি কস্ট, বিকজ হি নোজ দ্যাট অ্যালং উইথ এভরিওয়ান হি উইল অলসো ডাই। আমার একটাই প্রশ্ন, যে মেল ফাংশনিং কত জিনিসে হয়ে যাবে একসাথে? ফ্ল্যাপসও হয়ে গেল, ইঞ্জিন পাওয়ার দুটোর ইঞ্জিনে চলে গেল, দ্যাটস সামথিং ভেরি, as soon as we lift off 50-100 feet and we see a positive rate of climb, that we are climbing on a positive note, we retract the landing gear so that we get more power, dragta kome jay. But in this case, the aircraft approximately flew around 600 feet, but the landing gear were not retracted. এই জিনিসটা সত্যি রহস্যময়। This is not a 320 Airbus 320 or Boeing 737 engines. They are wide body engines. They are huge engines. ওদেরকে ডিস্টার্ব করতে গেলে within 30 seconds you will need a huge number quantity of flock of birds to enter the engine. নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন ফ্রম এয়ারবাস 350, আর 8500 ঘন্টার ফ্লাইং এর অভিজ্ঞতা রয়েছে এবং ফ্লাইট টাইম এবং অ্যাপ্রক্সিমেটলি 6200 ঘন্টার ফ্লাইং অভিজ্ঞতা রয়েছে সম্পূর্ণ। আমরা চেষ্টা করব যে আমাদের যে ধারণাগুলো রয়েছে, এই যে বিপর্যয় ঘটে গেল বৃহস্পতিবার ভারতে, যে বিপর্যয় ঘটে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে, এবং তারপর থেকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, যে কেউ বলছেন জোড়া ইঞ্জিন বিকল হয়ে গেছে, কেউ বলছেন পাখির ধাক্কায়। আমরা জানার চেষ্টা করব যে আসলে কি হতে পারতো বা কি হতে পারে। আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ায়, ক্যাপ্টেন সন্দীপন দাস। নমস্কার। প্রথমেই একটা জিনিস ভেবে দুঃখ হচ্ছে যে আপনার সঙ্গে কথা হচ্ছে প্রথমবার, অথচ একটা এমন বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে। তো তবু আমাদের কাজ তো করে যেতেই হবে। তো সেজন্যই শুরুতে আপনার কাছে যেটা প্রশ্ন রাখবো, যে আপনার কি মনে হয় প্রাথমিকভাবে কি কারণে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল? দেখেন, সবাই অনেক লোক অনেক কথা বলবে এখন। দিস আর অল অ্যাজাম্পশনস। আমি এটাই বলতে চাই যে যত অব্দি ইনভেস্টিগেশন কমপ্লিট না হচ্ছে কিছু বলা যাবে না। দেয়ার ক্যান বি থাউজেন্ড অফ রিজনস ফর দিস ইনসিডেন্ট। পাইলট এরার হতে পারে, হিউম্যান এরার হতে পারে, ইঞ্জিন ম্যাল ফাংশনিং হতে পারে, অনেক কিছু হতে পারে। দ্য ফার্স্ট থিং ইজ, যারা বলছে যে বার্ড স্ট্রাইক, দুটো ইঞ্জিনে একসাথে বার্ড স্ট্রাইক হবে, এটার পসিবিলিটি অনেক কম। সেকেন্ড, দুটো ইঞ্জিন একসাথে ম্যালফাংশন হওয়া, এটাও ইটস এ ভেরি রেয়ার অকারেন্স। এন্ড 787 ড্রিমলাইনারে দিস ইজ দি ফার্স্ট incident after its inception in 2011. So this is something which has to be thoroughly investigated. অনেক কিছু বলা যায়। হ্যাঁ, যে ভিডিও ক্লিপটা সার্ফেস হয়েছে সোশ্যাল মিডিয়াতে বা যেখানে, ওইটাতে দেখে বোঝা যাচ্ছে যে ফ্ল্যাপ সেটিংসে প্রবলেম ছিল। আফটার টেক অফ ল্যান্ডিং গিয়ার রিট্রাক্ট করা হয়নি, তারও কারণ হতে পারে। Because maybe after takeoff, the pilots were facing some difficulties. তো এইটার জন্য হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে কেউ কিছু বলতে পারবে না। There may be numerous number of reasons for this. কেন পাইলট যখন টেক অফ করে, বিফোর টেক অফ দে ডু দি রান আপ চেকস, যেখানে ইঞ্জিনের সব প্যারামিটার চেক করা হয়, and every system has been checked. তারপরেও প্রতি এয়ারক্রাফটে ককপিট কনফিগারেশন ওয়ার্নিং সিস্টেম থাকে, যেখানে যেটা বলে আমাদেরকে যে যদি আমরা ভুল করে হিউম্যান এরারে ওই সেটিংসটা করি না, তাহলে ওইটা আমাদেরকে ওয়ার্নিং দেয় যে ইউ আর গোয়িং টু টেক অফ বাট ইউর কনফিগারেশন ইজ নট সেট। এই সিস্টেম থাকার পরেও এতটুক যে ভুল হবে, আর যে পাইলট হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, he's been flying for
ওনারও 1000 ঘন্টার মোর দেন 8000 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে। উনি যে কোনো রকম ভুল করবেন, and আমি আপনাকে বলে দিই যেটা সাধারণ লোক জানে না, আমরা যখন প্লেন চালাই we strictly follow a checklist for everything. রান আপ চেকের জন্য আমাদের চেকলিস্ট থাকে, এটার পর এটা, and we pronounce it and do it. যেরকম ইঞ্জিন স্টার্ট, we start the engine and we say engine started. So it's not like a long drive যে আমি গিয়ার শিফট করে নিলাম, আমার মন মর্জি, আমার পিক আপ হচ্ছে না, আমি গিয়ার দিয়ে দিলাম, এরকম হয় না কমার্শিয়াল এভিয়েশন। এভরিথিং হ্যাজ এ চেকলিস্ট। টেক অফের আলাদা চেকলিস্ট থাকে, ক্রুজের আলাদা চেকলিস্ট থাকে, ক্লাইম্বের আলাদা চেকলিস্ট থাকে, and whoever it is, how much experience he is following the checklist. You will follow the checklist. This is the discipline in aviation. তো এটা আমি ইয়ে করতে পারবো না যে আমি যে পাইলট কোনো এরর করেছে, বাট দিস ইজ ফর শিওর দ্যাট মাই ইনটিউশন ইজ পাইলট ওয়াজ ফেসিং অ্যান ইস্যু রাইট ফ্রম লিফট অফ। তার জন্য ও ল্যান্ডিং গিয়ারটা রিট্রাক্ট করেনি। মাইট বি ইনিশিয়ালি হি ডিড দি ফ্ল্যাপ সেটিংস। আমরা যখন টেক অফ করি উই পুট এ 5 ডিগ্রি or 10 ডিগ্রি ফ্ল্যাপ সেটিংস টু ইনক্রিজ লিফট। আমরা যখন টেক অফ করি দ্যাটস কল্ড এ ডার্টি কনফিগারেশন, আর যখন আমরা ক্রুজ করি দ্যাট ইজ কল্ড এ ক্লিন কনফিগারেশন। ক্লিন কনফিগারেশনে আমাদের ফ্ল্যাপস নর্মাল থাকে, আমাদের ল্যান্ডিং গিয়ার রিট্রাক্টেড থাকে, বাট ডিউরিং টেক অফ উই আর ইন এ ডার্টি কনফিগারেশন, ড্র্যাগ প্রডিউস করে, যেখানে আমরা ল্যান্ডিং গিয়ার ডিপ্লয়েড থাকে, ফ্ল্যাপ সেটিংস ইয়ে থাকে, ডাউন থাকে, যাতে আমরা লিফট প্রডিউস করতে পারি। তো might be pilot use করেছিল flap settings, but due to some reason he had to push it up. There may be numerous amount of reasons. Now we have to wait for the cockpit voice recorder and the flight data recorder. That will give us a clear picture of what happened actually. Cockpit voice recorder and যেটা last 30 minutes এর conversation in the cockpit record করে, and data recorder records all the data. ইনপুট থেকে কতটুক ফোর্স, কতটুক ইঞ্জিন পাওয়ার দেওয়া হয়েছে, ফ্ল্যাপ সেটিংস কি ছিল, কোন অল্টিটিউডে ছিল, কি তার ইঞ্জিন পাওয়ার ছিল, ইঞ্জিন আরপিএম কি ছিল, এভরিথিং ইজ দেয়ার ইন দি ডাটা রেকর্ডার। আনলেস উই রিকভার দ্যাট অ্যান্ড দ্যাট ইজ অ্যানালাইজড, নাথিং ক্যান বি সেড। আর দুটো একটা এয়ারক্রাফটের দুটো ইঞ্জিন একসাথে যাওয়া, দ্যাটস ভেরি 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 রেয়ার ইনসিডেন্ট, ভেরি রেয়ার। You can say it's 1000 এ একটা হয় না। আর যদি একটা ইঞ্জিনও ওয়ার্কিং কন্ডিশনে থাকতো, the aircraft was capable to return back, because GE engine 787 engine is a very huge engine, very powerful engine. It is capable, one engine is capable of bringing it back safely. So something that happened is with the both engines. The aircraft stalled মানে যখন আর aircraft lift করতে পারে না, it has no capacity to lift because of either angle of attack বেশি উঁচু হয়ে গেছে, or the airspeed is too slow, so that আর lift produce করতে পারেনি, and this is called stall, and aircraftটা স্টলেই পড়েছে নিচে। So এখন কিসের জন্য হয়েছে, that has to be analyzed during the investigation. ডাটা রেকর্ডার কে ইয়ে না করলে আমরা অনেক কিছু, আমি বলবো অনেক কিছু অনেক লোক বলবে, বাট অ্যাকচুয়াল অনেক কিছু হতে পারে। দ্যাটস মানে আমি কি বলবো, দিস ইজ ইররিলেভেন্ট। উই গিভিং থিওরিজ ইজ, কেন যে পাইলট ছিল, যে ক্যাপ্টেন ছিল, he has 8000 plus hours of experience. He's not a newcomer. He's not a novice. So he is experienced enough to know everything, and he has in his lifetime he has handled these situations, and we are trained to handle situation like engine fire during takeoff. Jodi amader ekta engine fail hoye jay, we are trained in that simulator e we are trained to bring it back to safety. So je jinishta hoyechilo, from my perception, it happened just after lift off, because jodi lift off er age kono problem thakto, to the captain was in full command to abort the takeoff.
যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়ার যে ফ্লাইটটা AI-171 এর মানে এই ফ্লাইটের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দিয়েছিলেন ক্যাপ্টেন, এবং এই মেডে কলের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো এমার্জেন্সি কানেকশন কি থাকে, মানে সবকিছু যদি বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়, তাহলেও কি এই মেডে কলটা দেওয়া যায়? এটা কি চলবে? সি আমাদের এয়ারক্রাফটে কমিউনিকেশন সিস্টেম আছে, নেভিগেশন সিস্টেম আছে। মেডে কলটা ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে দিয়েছিল থ্রু কমিউনিকেশন ডিভাইসেস। দ্যাটস আ সেপারেট থিং। নেভিগেশন ডিভাইস ইজ সেপারেট থিং। নেভিগেশন ডিভাইসেসে আমাদের জিপিএস থাকে, আইএলএস থাকে, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, ভিউআর নেভিগেশন থাকে। এগুলি দিস আর পার্ট অফ দি নেভিগেশন সিস্টেম। And communication system, how do we communicate with the air traffic controller, the departure, arrival, ground, ওইটা আলাদা থাকে। তো ওইখানে ফেলিয়ার হয় কমিউনিকেশনে, there are procedures, but এখানে যখন মেডেটা কলটা এয়ার ট্রাফিক পেয়েছে, দ্যাট মিনস কমিউনিকেশন সিস্টেমে কোনো ফল্ট ছিল না, but they did not have time to convey what emergency they were facing. মানে টেক অফ এর আগে কি কোনো চেকলিস্ট থাকে? মানে আপনি বললেন বটে, কিন্তু চেকলিস্টে কিসের কিসের থাকে, কিভাবে ব্যাপারটাকে বোঝা যায়? আমি একদম মানে ভেরি লুসিড ভাষায় আমি আপনাকে বলছি। একটা ইঞ্জিনের, একটা এয়ারক্রাফটের দুটো লগবুক থাকে, একটা ইঞ্জিন লগবুক আর একটা এয়ারফ্রেম লগবুক। আমি ধরেন আমি একটা প্লেনে কমান্ড নিচ্ছি, I have to fly from A to B. I will open the logbooks, both the logbooks, and see that my previous যে পাইলট ইন কমান্ড ছিল ও কোনো রিমার্কস দিয়েছে কিনা। ফাইন। আমি যদি কোনো প্রবলেম ফেস করি ডিউরিং মাই ফ্লাইট, I will put a remark on that appropriate logbook. যদি ইঞ্জিন নিয়ে কোনো রিমার্ক আমি পাই, I will put it on the engine logbook. The next pilot who comes, he will check it and see whether it has been maintenance এটাকে ঠিক করেছে না, and maintenance কি লিখেছে after that, maintenance এর remark কি যে it has been rectified or not. Same as airframe logbook. Now একটা পাইলট যখন কমান্ড নেয় এয়ারক্রাফটের, he does a pre-flight check, মানে এক্সটার্নাল একটা ভেরিফিকেশন চেক করে, ফ্ল্যাপস, টায়ার্স, ফিউসেলাজ, সবকিছুর একটা এক্সটার্নাল। Then he comes inside, he does pre-flight checks. Every system, engine startup, even engine start করার একটা চেকলিস্ট আছে, ট্যাক্সি করার একটা চেকলিস্ট আছে, রান আপ চেকের একটা চেকলিস্ট আছে, টেক অফ এর একটা চেকলিস্ট আছে, ক্লাইম্বের একটা চেকলিস্ট আছে, ক্রুজের একটা চেকলিস্ট আছে, সবকিছুরই চেকলিস্ট আছে যেটা উই ফলো। এই ঘটনাটা ঘটার খানিকক্ষণের মধ্যেই একজন আকাশ বৎস নামে একজন যাত্রী, যিনি জাস্ট এর আগের ট্রিপটা কমপ্লিট করে তিনি ফিরেছেন, এবং তিনি বলছেন যে তার কাছে বেশ কিছু তথ্য ছিল যেগুলো তিনি চাইছিলেন এয়ার ইন্ডিয়াকে একটা মেসেজ পাঠিয়ে জানাতে, যে একটা ভিডিও ইনি করেছিলেন, যে বেশ কিছু প্রবলেম ছিল ওই ফ্লাইটটাতেই যেটা ক্রাশ করে গেছে। তাতে তিনি আগে মানে জাস্ট আগের ট্রিপটা কমপ্লিট করেছিলেন, এবং তিনি বলছিলেন যে এসি কাজ করছিল না, বেশ কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল। এবং তার সঙ্গে আরেকটা যেটা বিশেষজ্ঞরা এই ঘটনাটা ঘটার পর যেটা বলছেন, অনুমান করছেন, যে টেক অফের সময় নাকি ফ্ল্যাপটা ঠিক মতো খোলেনি, ফলে বিমানটা মানে ফ্লাইটটা টেক অফ করতে গিয়ে বেশ সমস্যা থাকতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন একটা ফ্লাইট নতুন করে আরেকটা জার্নির জন্য তৈরি হয়, যেটা অন্তত 6 থেকে 8 ঘন্টার জার্নি, তখন সম্পূর্ণ চেক, মানে আপনি যেরকম বললেন প্রত্যেকটা চেকলিস্ট থাকে এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা সবটা চেক করে দেন যে ফুয়েল আছে কিনা বা ইঞ্জিনে ঠিক মতো কাজ হচ্ছে কিনা। সেখানে দাঁড়িয়ে যদি একটা ফ্লাইটে একটা এসি কাজ না করে বা ইঞ্জিনের কোনো অসুবিধা হয় বা ফ্ল্যাপ যদি না খোলে, সেটা কি ধরা পড়বে না যে এত বড় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে? এইগুলি চেকলিস্ট যেগুলি আপনি বললেন, এই ফ্ল্যাপস না খোলার, এটা অন গ্রাউন্ড প্রি ফ্লাইট বিফোর স্টার্টিং চেকে থাকে। মানে আমরা ফ্ল্যাপ সেটিংস দেখি, আমরা ফ্ল্যাপস ফুল নিয়ে দেখি যে, এন্ড ভিজুয়ালি উই চেক ইট দ্যাট ফ্ল্যাপস ডাউন হয়েছে কিনা। ফ্ল্যাপস 5, 10, 20, 30, 40 ডিগ্রিসে ইনক্রিমেন্টে ইয়ে করা যায়। সো উই ভিজুয়ালি চেক ইট। যেমন 10 ডিগ্রি ফ্ল্যাপস দিলাম, উই ভিজুয়ালি চেক দ্যাট 10 ডিগ্রি এটা মুভ করেছে কিনা। 40 ডিগ্রি দিলাম, 40 ডিগ্রি, দিস আর ভিজুয়াল চেক।
যখন রান আপ পর্যন্ত চলে গেছে এয়ারক্রাফট, দ্যাট মিনস অল দিস চেকস ওয়ার ডান। We have to assume that all these checks were done and everything was fine. Either কোনো লোক, কোনো পাইলট যেই হোক, ওর যদি ফ্ল্যাপস সেটিংস বা এলারন সেটিংস ঠিক না হয়, he will not take off at any cost, because he knows that along with everyone he will also die. So আমরা এটাই assume করে চলি যে every check was done and before take off ফ্ল্যাপস, যেটা আপনি বলছেন, হ্যাঁ এখন ম্যালফাংশনিং কিছু হয়েছে আফটার লিফট অফ। আমার একটাই প্রশ্ন যে ম্যালফাংশনিং কত জিনিসে হয়ে যাবে একসাথে? ফ্ল্যাপসও হয়ে গেল, ইঞ্জিন পাওয়ার দুটোর ইঞ্জিনে চলে গেল, দ্যাটস সামথিং ভেরি, এটা ডাজন্ট রিলেট। মানে একটা জিনিসে হতে পারে প্রবলেম, মানলাম একটা ইঞ্জিন চলে গেছে, ফাইন, ইট হ্যাপেন্স, ইউজুয়ালি হ্যাপেন্স, বাট দুটো ইঞ্জিন চলে গেছে, ফ্ল্যাপসও কাজ করছে না, ল্যান্ডিং গিয়ারও ডিটেক্ট হচ্ছে না, দ্যাটস আনবিলিভেবল। এই টেকনোলজির যুগে যেখানে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার সবকিছু চেক করছে, দেয়ার ইজ এ প্রপার লগবুক ফর এয়ারফ্রেম, প্রপার লগবুক অফ ইঞ্জিন, অ্যান্ড দিস ইজ মানে কান্ট অ্যাকসেপ্ট দ্যাট যে সবকিছু একসাথে চলে গেছে। এভরিথিং depends on the investigation, and since the tail of the aircraft which is not destroyed, and I suppose we have a news that the black boxes are recovered, so decode korar baki, let's see. That is the only way we can find out. ক্যাপ্টেন, আমরা এতটা টেকনিক্যাল মানুষ তো নই, এই বিষয়টা নিয়ে আমাদের একেবারেই জ্ঞান নেই, সেজন্য আপনাকে আরেকটা প্রশ্ন করার আছে যে মানে যেটা আমরা জানতে পারছি যে ফ্লাইট রাডার 24 তার তথ্য অনুসারে বিমান মানে এই যে ফ্লাইটটা টেক অফ করবার সময় রানওয়েতে 23-এর অর্ধেক থেকে উড়েছিল, যেখানে মাত্র 1900 মিটার রানওয়ে ছিল, কিন্তু বোয়িং 787-র জন্য 2820 মিটার রানওয়ের প্রয়োজন। পর্যাপ্ত রানওয়ে না মেলে, যদি না পাওয়া যায়, তাহলে সম্পূর্ণ গতি বা লিফট করতে নাকি সমস্যা হতে পারে, বিশেষ করে যাত্রী যদি একদম ফুল থাকে। এটার বিষয়ে যদি একটু কিছু বলেন। দেখেন, as far as my knowledge is concerned, Ahmedabad's runway is approximately 3,500 meters. This aircraft, Dreamliner 787, requires approximately 2,500 meters for a normal takeoff. এখন আমি বুঝলাম যে it is full of passenger and full tank full, which is around 126,000 liters. Tao, we have a margin of around 1,000 meters, that is around 3,000 feet of runway. Kintu pilot use the entire runway for takeoff. Might be, আমি আরেকটা জিনিস এখানে বলি টেকনিক্যালি, the length of run depends on the weather also. যদি টেম্পারেচার হাই হয়, এয়ার ডেন্স হবে, এয়ার ডেন্স হলে the compression of air will be less, so the engine will require, the aircraft will require more distance for attaining the amount of power. So it depends on the temperature also, it depends on the weight also. Weight to একটা normal category তে থাকবে, because every aircraft that is designed has a maximum takeoff weight. যে এই takeoff weight এর পর আর এই aircraft is not কি বলবো, not safe for takeoff. Every aircraft has a maximum takeoff weight, MTW. তো নিশ্চয়ই এই যখন ওরা weight calculate করেছে of passengers, their baggages, the luggage and everything, fuel and everything, that is calculated before flight. So it is under the MTW. Otherwise, they wouldn't have taken off. So, and there is also a concern of CG, center of gravity. The aircraft has to maintain a center of gravity. This is the duty of the loaders or their department. The luggage and everything are kept so that the center of gravity is maintained. Not to aft, not to fore. যাতে আমাদের টেক অফ করতে আর ল্যান্ড করতে আমাদের প্রবলেম না হয়।
বাট আমি এইটাই অ্যাজিউম করে চলবো যে since it is an international airlines, pilots are experienced pilots, the staff are experienced, calculation কোনো ভুল হয়নি. Otherwise it's been rechecked by the captain, the calculation is done by the captain once again. Fuel কত লাগবে, we যতটুকু আমাদের traveling distance plus alternate route plus 45 minutes reserve আমরা fuel carry করি. So I don't think that is an issue. But whether it was warm and humid, it could have taken a little longer. And it's not a big deal. Ami jodi, if my aircraft is can take off at 2,500 meters, আমি যদি একটু কারো ওটাকে আমি আগে নিয়ে নেই, it's not a big deal. That is only that I am giving my aircraft the more power for the takeoff, so that it's an ease. ভিডিও ফুটেজ যেটা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে ল্যান্ডিং গিয়ার টেক অফের পরেও নিচে রয়েছে, যেটা টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে ওপর দিকে উঠে যায়, মানে 400 মিটার মানে উচ্চতায় গিয়ে, মানে ল্যান্ডিং গিয়ারটা প্রায় 400 মিটার উচ্চতার ওপরে তোলা যায়। এটা গুরুত্বপূর্ণ কি, মানে এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ল্যান্ডিং গিয়ারটা কি হয়, ওয়ান্স উই লিফট অফ ফ্রম দি রানওয়ে, as soon as there is a positive rate of climb, we see that we are climbing on a positive rate, we retract the landing gear, because landing gear drag produce kore during takeoff. During takeoff we are in a dirty configuration, ami age bolechi, so we try to come to a clean configuration. So amra as soon as we lift off 50-100 feet and we see a positive rate of climb, that we are climbing on a positive note, we retract the landing gear so that we get more power, drag ta kome jay. But in this case the aircraft approximately flew around 600 feet, but the landing gear were not retracted. Eta er jonno hote pare because as soon as they lift off, they were facing issues with the engine and everything, and might be they were too much concentrated on resolving the issue with the engine, and they did not have time for the retraction of the landing gear. এটা হতে পারে। যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম পাটনা থেকে স্পাইস জেটের একটা ফ্লাইট টেক অফ করেছিল এবং তার একটা ইঞ্জিনে মানে পুরো আগুন ধরে গেছিল, এন্ড ক্যাপ্টেন মনিকা খান্না তিনি কিন্তু অনেক ধৈর্য নিয়ে তিনি 185 জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন। সুতরাং এই তথ্যটাও খারিজ হয়ে যাচ্ছে যে একটা জায়গায় যদি ইঞ্জিনও ধরে যায়, একটা যদি বড় বিপর্যয়ের সম্ভাবনাও থাকে, তাহলেও যে মানে ক্যাপ্টেন যিনি আছেন তিনি কিছু করতে পারবেন না বা তিনি ফ্লাইটটাকে আবার আনতে পারবেন না, রানওয়েতে বাঁচাতে পারবেন না। কিন্তু আমার একটা খুব সিম্পল প্রশ্ন, যে এই মানে আপনার তো এতখানি এক্সটেন্সিভ একটা এক্সপিরিয়েন্স রয়েছে মানে বিমান চালনার, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কি কারণ হতে পারে যে এইরকম উঠলো, টেক অফ করলো, 1 মিনিটের মধ্যে পুরো মানে বিমানটা একটা জায়গায় হঠাৎ করে পড়ে গেল এবং পুরো ব্লাস্ট হয়ে গেল? মানে এটা কি কারণ হতে পারে, সম্ভাব্য কারণ কি বলে মনে হয় আপনার? অনেক কিছু হতে পারে। পাওয়ার সাপ্লাই, the fuel supply to the engines, both the engines, ওইটাতে malfunction। দেখেন, দুটো ইঞ্জিন they are separate units, but the power supply মানে যেটা fuel tank যেখান থেকে সাপ্লাই হচ্ছে, that is same. Now we have option of selecting the fuel tanks, either the main tank, left tank, right tank, alternate tanks. এখানেও একটা প্রশ্ন আছে that only can be answered after thorough investigation, যে কেন this is really worrisome that দুটো ইঞ্জিন একসাথে হওয়া, this is very 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 rare, একটা হতে পারে, no doubt, even after every precaution, every takeoff checklist, everything, you might face a problem with a single engine, but দুটো ইঞ্জিন একসাথে চলে যাওয়া, this is like আর এয়ারলাইন্স যখন একটা মানে কোম্পানি বলেন, বোয়িং বলেন বা এয়ারবাস বলেন বা যে কোনো কিছু, সেসনা বলেন, এনিথিং, when they prepare a jet of dual engine, multi engine jet, they keep that in mind always, that there will be a chance, there will be circumstances when one engine will fail. So
keep both the engines separate unit so that one engine is capable of bringing it back. তো এই জিনিসটা সত্যি রহস্যময় যে একসাথে দুটো ইঞ্জিন চলে যাওয়া। আমি এখানে টেকনিক্যালি কি বলবো আপনাকে বলেন, this is something that is worrying me also and worrying everyone who knows, because both engines একসাথে ইয়ে হয়ে যাও, that is ইঞ্জিনের কি হয়, ইঞ্জিন ফায়ার। বাট the clip that we saw, ওইখানে আমরা কোনো রকমের ইঞ্জিন ফায়ার বা কোনো কিছু ওটাতে দেখা যায়নি। ইঞ্জিন চলছে কি না, হোয়াট ওয়াজ দি, ওইটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ফায়ার যদি হতো, it could have been visually seen by people outside. বাট দুটো ইঞ্জিন একসাথে চলে যাওয়া, আর বার্ড স্ট্রাইক, অনেক লোক বলছে ইট মে বি ডিউ টু বার্ড স্ট্রাইক, বিকজ আহমেদাবাদে অনেক বার্ডের ইয়ে আছে। বাট GE engines, those who manufacture the Boeing 787 engines, they are huge engines. They are huge engines. This is not a 320 Airbus 320 or Boeing 737 engines. They are wide body engines. They are huge engines. ওদেরকে ডিস্টার্ব করতে গেলে within 30 seconds you will need a huge number quantity of flop of birds to enter the engine. One bird will not make it shut down in 30 seconds. একটা জিনিস যখন বন্ধ হয় abruptly হয় না, it gives you power and then something, it came abruptly. না, কিন্তু তাহলে আরেকটা বিষয় যেটা বারবার এই দুর্ঘটনাটা ঘটার পর থেকে বারবার উঠে আসছে, সেটা হচ্ছে বোয়িং এয়ারক্রাফটটা নিয়ে, যে বোয়িং এয়ারক্রাফটের নাকি এই একটা বদনাম আছে যে বারবার দুর্ঘটনার মুখে পড়েছে, কিন্তু তারপরেও কিন্তু এদের নিজেদের যে টেকনোলজি গুলো সেগুলোকে চেঞ্জ করা বা সেগুলোকে আরো উন্নত করার কোনো প্রচেষ্টা দেখা যায়নি। এবং তার লেটেস্ট যে ডিজাস্টারটা হলো সেটা হলো আহমেদাবাদে। তো আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাইছি যে যারা এই কথাগুলো বলছে তারা কি ঠিক বলছে? দেখেন, this is very big question you have asked and very complicated too. এখন হ্যাঁ, এটা আমি বলবো যে compared to Boeing, Airbus is much more sophisticated fly-by-wire system. But Dreamliner এর 787 এর after its inception in 2011, I suppose, this is the first incident. Dreamliner এমন তো না যে আর এয়ার ইন্ডিয়া ইউজ করছে, বিশ্বের অনেক এয়ারলাইন্স ইউজ করছে Dreamliner. তো this is the first incident where both the engines, এইভাবে ফার্স্ট ইনসিডেন্ট। তো হ্যাঁ, এটা কোম্পানি আছে, অনেক কিছু কোম্পানি কি করে না করে, this depends, but I don't want to go deep into that. But thing is that as far my knowledge, 787, this is the first incident that happened with Air Indian AI 171. তো এটা যদি আগে কোনো হতো বা কোনো জায়গায় এগুলি ইঞ্জিন স্ন্যাগের বা কিছু প্রবলেম হতো, that could be been said, but this is the first incident after 14 years এই প্লেনটা বানানোর পর, and this is widely used aircraft, অনেক এয়ারলাইন্স ইউজ করছে, মেজর এয়ারলাইন্স। তো can't say properly, but এইটুকু আমি এই ফরমে বলতে পারবো যে Airbus is much more sophisticated, much more advanced in technology. ক্যাপ্টেন দাস, আপনার কাছ থেকে যা যা শুনলাম তাতে যা বোঝা যাচ্ছে যে এতটাই টেকনোলজিক্যালি উন্নত এখন আমাদের এয়ারক্রাফট গুলো যে এত সহজে হঠাৎ করে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এত বড় দুর্ঘটনা, এত বড় ডিজাস্টার ঘটে যাওয়াটা ইজ মানে নেক্সট টু ইম্পসিবল, যেটা আপনাদের এখন আপনার কথা শুনে বুঝতে পারলাম। তাহলে সেখানে দাঁড়িয়ে আর একটা জায়গাতেই আমাদেরকে ফোকাস করতে হয়, সেটা হচ্ছে যদি কেউ ইচ্ছে করে এমন কোনো ঘটনা ঘটায় যাতে এই ইনসিডেন্টটা ঘটে, যাতে একটা বড় ক্ষতি হয়ে যায়। তো যেহেতু আমাদের কিছুদিন আগেই আমরা সকলেই জানি যে অপারেশন সিন্দুর আমাদের কন্ডাক্ট করা হয়েছে, তো সেই জন্য কিন্তু আরেকটাও প্রশ্ন উঠে আসছে যে এখানে অন্তর্ঘাতের তত্ত্বটাও খারিজ করে দেওয়া যাচ্ছে না। তার কারণ ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ এর প্রাক্তন ডেপুটি অধিকর্তা তিনি শালিগ্রাম জে মুরলীধর, তিনি কিন্তু জানিয়েছেন যে এরকমও হতে পারে যে প্রাথমিক কারণ যেটা আমার মাথায় আসছে, উনি বলছেন যে জ্বালানি যদি নষ্ট করে দেওয়া হয়, যে অন্তর্ঘাতের আওতার মধ্যে কিন্তু সেটাও আসে, যে যেটা স্বাভাবিক পরিমাণ জ্বালানি
তার মধ্যে যদি দূষণ করা হয় বা তার মধ্যে জল মেশানো হয় বা এই জাতীয় কোনো ঘটনা ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে ফ্লাই তো করতে শুরু করে, কিন্তু মাঝখানে যখন এটা মাঝ আকাশে বা ফ্লাই করে যাওয়ার পর তখন শুরু হয় টেকনিক্যাল ইস্যুস, এবং তাতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয়? হ্যাঁ, হতে পারে। That's also a possibility. Seeing the circumstances, দেখেন, seeing the circumstances of the incident যেটা হয়ে গেছে, আমি যে পাইলট ইন কমান্ড ছিল, হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, no doubt about it. The aircraft had no previous incident এই 787 এর। আর সিইং দ্য সার্কামস্টেন্স যে ল্যান্ডিং গিয়ার এইভাবে বোথ দ্য ইঞ্জিন শাট অফ, এটাও দ্যাট ক্যান বি অলসো এ পসিবিলিটি। দ্যাট মেনি থিংস ক্যান বি ডান, প্রোগ্রামিং থেকে শুরু করে ফিউল সিস্টেম মিসহ্যান্ডেল করা, অনেক কিছু করা যায়। দ্যাট উইল বি ফাউন্ড আউট। এটা যদি মানে ডাটা রেকর্ডারে কিছু পাওয়া যায়, দেন দি সিকিউরিটি, দি অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি মেজার্স হ্যাজ টু বি টেকেন, and the agency, security agency has to take over the investigation. But there is a possibility. একটা শেষ প্রশ্ন করব আপনাকে ক্যাপ্টেন দাস, সেটা হচ্ছে যে আমরা অনেক ছোট থেকে আমরা পড়েছি যে যদি কোনো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয় বা ক্র্যাশ হয় তখন সেক্ষেত্রে ব্ল্যাক বক্সটা খোঁজা হয়, যে ব্ল্যাক বক্স, এবং এরকম কোয়েশ্চেনও আমাদেরকে ফেস করতে হয়েছে যে ব্ল্যাক বক্সের নাম ব্ল্যাক বক্স, অথচ তার কালারটা কেন, কালারটা কি হয়। তো সেখানে দাঁড়িয়ে আজকেও যখন এই প্রশ্নটা উঠছে যে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডিজাস্টার হয়ে গেল, তখন ব্ল্যাক বক্সের খোঁজ করা হয়েছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। আমার প্রশ্নটা আপনার কাছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে কেন এই ব্ল্যাক বক্সকে খোঁজা হয় এবং এটা কোনোভাবেই কি ডেস্ট্রয় হয় না, এবং যদি ডেস্ট্রয় না হয় কি জন্য ডেস্ট্রয় হয় না, এবং ভেতরে কি কি এমন এর মধ্যে টেকনোলজিস থাকে যাতে কিভাবে কি হলো সম্পূর্ণটা বোঝা যায়। এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। ব্ল্যাক বক্স যেটাকে বলা হয়, there are two types of devices. One is cockpit voice recorder, যেটা cockpit voice conversation, pilot to his co-pilot, pilot to the ATC, air traffic control, everything it records. And flight data recorder. Flight data recorder records all the data of the aircraft, or flap setting, or engine setting, takeoff speed, altitude, everything. And they are made in such a way that it's near to impossible to destroy them. You know, fire bolen, explosion bolen, they are made in such a way that the internal component that records everything are intact. And after an incident, যেরকম যদি ক্র্যাশটা সমুদ্রতে হতো, ইফ প্লেনের ইয়েটা যদি সমুদ্রের নিচে তলায় চলে যেত, দে এমিট এ সিগন্যাল এট 1 to 1.5 megahertz for 30 days so that they can be found. অনেক সময় এরকম হয়, মিড এয়ার কলিশন হয় বা মিড এয়ারে এয়ারক্রাফটটা ব্রেকআপ হয়ে যায় ইনটু পিসেস। সো ব্ল্যাক বক্সটা কোন জায়গায় পড়েছে you don't know. So they, after getting detached, they emit a signal every 30 seconds, every half a second for 30 days. The battery is being changed in service so that it can emit that signal for 30 days. So that tracking that frequency, we can find out where the black box is. So it's nearly impossible. হ্যাঁ, যে ফায়ার বা কিছু ওইটাকে ডিস্ট্রয় করতে পারবে না। ইটস মেড ইন সাচ এ ওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইন্টারভিউ। থ্যাংক ইউ।